আজকের ভিডিওটিতে তোমাদের সঙ্গে ইউরোপ মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করব। তো ইউরোপ মহাদেশের ভূপ্রকৃতি হচ্ছে দেখো যে এই ইউরোপ মহাদেশ আয়তনে ছোট হলেও প্রাকৃতিক বৈচিত্র্যের কোনো অভাব নেই এখানেতে। দক্ষিণে ভূমধ্যসাগরীয় উপকূল থেকে উত্তরে উত্তর সাগরের তীরভূমি এবং পূর্বে ইউরাল পর্বত থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত বিভিন্ন প্রান্তে এই তুষার ঢাকা পর্বত, বিস্তৃত সমভূমি, গভীর পাইনের বন ছড়িয়ে রয়েছে। তার পাশাপাশি দেখো যে এই ইউরোপের বেশিরভাগ অঞ্চল জুড়ে সমভূমি হলেও উঁচু মালভূমি, নিচু ভূমি এবং পর্বতময় অঞ্চলও রয়েছে। তো এই যে ইউরোপ মহাদেশের যে ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতিটা আরো ভালোভাবে বোঝার জন্যে এই যে তোমাদের বইয়েতে যে ম্যাপটি আছে দেখো ইউরোপ মহাদেশের, এই ম্যাপটিকে আমাদেরকে খুব ভালোভাবে প্রথমে বুঝতে হবে। তাহলে আমরা এই ইউরোপ মহাদেশের যে ভূপ্রকৃতির যে বৈচিত্র্য আছে সেটাকে আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো। তো দেখো এই যে ইউরোপ মহাদেশ আছে, ভূপ্রকৃতিগত দিক থেকে ইউরোপ মহাদেশকে প্রধান 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে। এবং সেই 4টি ভাগ দেখো এখানেতে মানচিত্রের এখানেতে একটা সুন্দর ইন্ডেক্স করে দেখিয়ে দেওয়া হয়েছে এবং কালার দিয়ে। তো আমরা এবার দেখে নিই যে কোন জায়গাটা কি নামে পরিচিত, অর্থাৎ কোন জায়গায় ভূপ্রকৃতি কি নামে এখানেতে দেখানো হয়েছে। দেখো এইখানেতে দেখো একটা গ্রিন কালার দিয়ে যে উত্তর পশ্চিমের উচ্চভূমি, দেখো এখানে দুটো গ্রিন কালার আছে। তো এইটা একটু মানে হলদেটে গ্রিন। তো সেইটা দিয়ে দেখানো হয়েছে উত্তর পশ্চিমের উচ্চভূমি। তো ইউরোপ মহাদেশের উত্তর দিকটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে ওপরের দিকটা হচ্ছে ইউরোপ মহাদেশের উত্তর দিক। আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, অর্থাৎ এই যে বিস্কে উপসাগর বা আটলান্টিক মহাসাগরের এই যে অংশ পার্টটা এইখানটাতে, এটা হচ্ছে ইউরোপ মহাদেশের পশ্চিম দিক। তো এই উত্তর পশ্চিম মানে এই কোনাকুনি যে দিকটা আছে, এই কোনাকুনি এই দিকটাতে। তো এই দিকটাতে দেখো উত্তর পশ্চিমে উচ্চভূমি, অর্থাৎ এই যে জায়গাগুলো রয়েছে দেখো এইখানেতে এই যে জায়গাগুলোকে দেখানো হয়েছে, এই যে পুরো এই যে এই অংশগুলো, তো এই অংশগুলো হচ্ছে তোমার এই যে উত্তর পশ্চিমের উচ্চভূমির এই অংশ। এখানেতে দুটো কালারই কিন্তু সবুজ। তো যেটা একটু হলদেটে সবুজ সেটাই হচ্ছে উত্তর পশ্চিমে উচ্চভূমি অংশ। তারপরে দেখো পরের যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো যে উত্তর ও মধ্যভাগের সমভূমি, অর্থাৎ এই যে পুরো যে এবারে যে সবুজ কালার যেটা রয়েছে দেখো এইখানেতে, এই যে পুরো যে অংশটা, এই অংশটা হচ্ছে সমভূমি অঞ্চল। এটা উত্তর এবং মধ্যভাগে মূলত ইউরোপ মহাদেশের এই যে উত্তর দিক রয়েছে এবং এই যে মধ্যভাগ যেটা রয়েছে এই অংশটা সম্পূর্ণ সমভূমি অঞ্চল। এবং এটা সবথেকে বড়, মানে ইউরোপ মহাদেশের বাকি অন্যান্য যে ভূপ্রকৃতিগত যে বিভাগগুলো রয়েছে তার মধ্যে এই সমভূমি অঞ্চলের পরিমাণটা সবথেকে বেশি। এবার দেখো এই মধ্যভাগের বিচ্ছিন্ন মালভূমি অঞ্চল, যেটাকে একটু লাইট কালারের ব্রাউন কালার দিয়ে দেখানো হয়েছে। তো এই যে অংশটা যেটা রয়েছে দেখো এই যে এই অংশটা, এইখানেতে যে এই যে অংশটাকে দেখানো হয়েছে এই অংশটা হচ্ছে তোমার এই মালভূমি অঞ্চল, মধ্যভাগের বিচ্ছিন্ন যে মালভূমি অঞ্চল আছে এই যে অংশটা, সেইটা এই মধ্যভাগের বিচ্ছিন্ন এই মালভূমি অঞ্চল। এবার দেখো দক্ষিণের পার্বত্য অঞ্চল। তো ইউরোপ মহাদেশের দক্ষিণ দিকটা হচ্ছে এই দিকটাতে, অর্থাৎ এই যে ভূমধ্যসাগরের যে অংশটা যেটা রয়েছে এইখানটাতে এই পার্টটাতে। তো এইখানেতে দেখো যে ব্রাউন কালার দিয়ে বা বাদামি কালার দিয়ে যেটা দেখিয়েছে এই যে অংশটা, তো এই অংশটা হচ্ছে তোমার দক্ষিণের পার্বত্য ভূমি। তো প্রধানত এই যে ইউরোপ মহাদেশ রয়েছে, এই ইউরোপ মহাদেশ এই 4টে প্রধান ভূপ্রাকৃতিক বিভাগেতে বিভক্ত। একটা হচ্ছে উত্তর ও পশ্চিমের উচ্চভূমি অঞ্চল। তো এই উচ্চভূমিটা এই জায়গাটাতে, আর উত্তর ও মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল তো এই জায়গাটাতে সেটা, আর মধ্যভাগের বিচ্ছিন্ন মালভূমি অঞ্চল তো এটাও এই যে অংশ যেটা রয়েছে এই জায়গাটাতে, আর দক্ষিণের পার্বত্য ভূমি তো এই জায়গাটাতে, এই যে অংশটা। তো এই হচ্ছে আমাদের ইউরোপ মহাদেশের প্রধান 4টে যে ভূপ্রাকৃতিক যে বিভাগ আছে, সেই ভূপ্রাকৃতিক বিভাগ। এবং দেখো এবারেতে তোমরা এই যে লেখাটা যেটা রয়েছে এইটা পড়লে তোমরা বুঝতে পারবে। আর এই ইউরোপ মহাদেশেতে তুষারে ঢাকা পর্বতও আমরা দেখতে পাই, বিস্তৃত সমভূমিও দেখতে পাই এবং গভীর পাইনের যে বন আছে সেই বনও দেখতে পাওয়া যায়। পাইন গাছের বড় বড় বনভূমি ইউরোপ মহাদেশেতে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে উঁচু মালভূমি অঞ্চল রয়েছে, অর্থাৎ এই যে
মধ্যভাগের যে বিচ্ছিন্ন যে সমস্ত মালভূমি অঞ্চল, নিচু ভূমিও রয়েছে এবং পর্বতময় অঞ্চলও রয়েছে। অর্থাৎ দক্ষিণের এই যে পর্বতময় যে অঞ্চল যেটা রয়েছে ইউরোপেতে সেইটা। তো এই হচ্ছে ইউরোপ মহাদেশের ভূপ্রকৃতির বিভাগসমূহ আর মূল যে বিষয়টা সেইটা। তো এবারেতে আমরা দেখো এর মধ্যে এবারেতে আমরা আলাদা করে আরো কিছু ইউরোপ মহাদেশের বৈশিষ্ট্য, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। তো দেখো এবারেতে আসি হচ্ছে দেখো এই যে দক্ষিণের যে পার্বত্য অঞ্চলের মাঝে রয়েছে আল্পস পর্বতশ্রেণী। খুব গুরুত্বপূর্ণ। ইউরোপ মহাদেশের একটি অন্যতম পর্বতশ্রেণী হচ্ছে এই আল্পস পর্বতশ্রেণী। তো দেখো মানচিত্রেতে আমরা এবার একটু দেখে নিই যে সেটা কোথায় আছে, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। তো দেখো এই যে দক্ষিণের যেটা এই যে দক্ষিণের পার্বত্য অঞ্চল মানে অঞ্চলের মাঝে রয়েছে আল্পস পর্বতশ্রেণী। তো এই যে আল্পস পর্বতশ্রেণী হচ্ছে এই জায়গাটাতে। এইটা হচ্ছে আমাদের আল্পস পর্বতশ্রেণী। এই যে এই আল্পস পর্বতশ্রেণী। আর এই আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ব্লাঁ, যার উচ্চতা হচ্ছে ৪,৮০৭ মিটার। তো এই ব্লাঁ দেখো এখানেতে এই যে আল্পস পর্বত আছে, তো এই আল্পস পর্বতের এইখানে দেখো কতগুলো শৃঙ্গ রয়েছে এবং এই শৃঙ্গগুলোর মধ্যে এই যে দেখো এখানেতে অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছে এই যে শৃঙ্গটা যেটা রয়েছে এটা হচ্ছে মঁ ব্লাঁ। তারপর দেখো ফ্রান্স ও সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত, অর্থাৎ যে ব্লাঁ যে এই যে সর্বোচ্চ যে পর্বতশৃঙ্গ এটা ফ্রান্স এবং সুইজারল্যান্ড দুটো ইউরোপ মহাদেশের দেশ, এদের সীমান্তবর্তী অঞ্চলেতে এই ব্লাঁ শৃঙ্গটি অবস্থিত। এবার দেখো আল্পস পর্বত থেকে শিরার মতো বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে বেশ কতগুলো পর্বত, তো সেগুলোকে আমাদের চিনে নিতে হবে। তো দেখো এইখানেতে এই যে পর্বত যেগুলো রয়েছে দেখো এই পর্বতগুলো এই আল্পস পর্বত থেকে শিরার মতো চারিদিকে গিয়েছে। তো আমরা এক এক করে দেখে নিই যে কোনটা কোন দিকে গিয়েছে। প্রথমেতে দেখো এই যে ফ্রান্স ও স্পেনের সীমান্তেতে রয়েছে কি না এই পিরেনিজ পর্বত। তো পিরেনিজ পর্বত হচ্ছে এই জায়গাটাতে দেখো এই যে পিরেনিজ পর্বত এইখানটাতে রয়েছে এই যে পিরেনিজ পর্বত, যেটা ফ্রান্স এবং স্পেনের সীমান্তে রয়েছে। আর কি আছে দেখো এই যে সিয়েরা নেভেদা আর ক্যান্ট্রাবিয়ান, তো এটা রয়েছে স্পেনেতেই। তো এই হচ্ছে দেখো এইখানেতে এই যে একদম এই যে জিব্রাল্টার প্রণালীর ঠিক এইখানটাতে এইটা হচ্ছে সিয়েরা নেভেদা আর এই ক্যান্টাব্রিয়ান হচ্ছে এই জায়গাটাতে এই যে এই হচ্ছে ক্যান্টাব্রিয়ান। তো এই দুটো পর্বত এখানেতে রয়েছে। আর কি আছে দেখো ইটালিতে রয়েছে হচ্ছে অ্যাপেনাইন পর্বত পর্বতমালা রয়েছে। তো এই যে হচ্ছে ইটালি, এই ইটালিতে এই জায়গাটাতে রয়েছে হচ্ছে এই অ্যাপেনাইন পর্বত। তারপরে আরেকটা কি আছে দেখো যে ডিরানিক আল্পস, এটা সার্বিয়া এবং আলবানিয়াতে রয়েছে। তো ডিরানিক আল্পস হচ্ছে এই যে এই জায়গাটাতে হচ্ছে এই ডিরানিক আল্পস অবস্থিত দেখো এইখানটাতে লেখাও রয়েছে। তো এই ডিরানিক আল্পস হচ্ছে সার্বিয়া এবং আলবেনিয়া বলে যে দুটো দেশ আছে সেইখানেতে অবস্থিত। আর কি আছে পিন্ডাস বলে একটি পর্বত মালা রয়েছে যেটা হচ্ছে গ্রিসেতে পর্বত শ্রেণী রয়েছে, সেটা হচ্ছে গ্রিসেতে। তো পিন্ডাস হচ্ছে এই যে এই হচ্ছে সেই পর্বতশ্রেণীটা যেটা গ্রিসে অবস্থিত। এছাড়া আর কি আছে বুলগেরিয়া এবং টার্কিতে রয়েছে রোডপ। তো রোডপ হচ্ছে এই যে এই জায়গাটা এই যে পর্বতশ্রেণীটা রয়েছে এটা হচ্ছে রোডপ পর্বতশ্রেণী। আর কি আছে দেখো বলকান, ককেসাস, বোহেমিয়া প্রভৃতি পর্বতশ্রেণী রয়েছে। তো বলকান পর্বতশ্রেণীটা হচ্ছে এইখানটাতে রয়েছে। আর তোমার ককেসাস পর্বত রয়েছে এই যে একদম কৃষ্ণ সাগরের এইখানটাতে দেখো এই যে ককেসাস যে পর্বত যেটা রয়েছে। আর ককেসাস পর্বতের যেটা যেটা খুবই উল্লেখযোগ্য সেটা হচ্ছে দেখো যে ককেসাস পর্বতের যে সর্বোচ্চ শৃঙ্গ এলব্রুজ, ঠিক আছে, এলব্রুজ হচ্ছে যার উচ্চতা হচ্ছে ৫,৬৪২। তো এটা ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, মানে ইউরোপ মহাদেশের বিভিন্ন পর্বতশ্রেণীতে যে সমস্ত শৃঙ্গ আছে তার থেকে সব থেকে উঁচু হচ্ছে এই ককেসাস পর্বতের এই এলব্রুজ পর্বতশৃঙ্গ। এবং এটা কিন্তু আল্পসের এই যে ব্লাঁ শৃঙ্গ আছে এই ব্লাঁ থেকেও কিন্তু বেশি উঁচু। দুটো উচ্চতা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। আর এই এলব্রুজ হচ্ছে এই জায়গাটা দেখো এখানটায় তোমাদের মার্ক করেও দেওয়া রয়েছে এই যে জায়গাটাতে এই হচ্ছে ককেসাস পর্বত আর এই জায়গাটাতে হচ্ছে এলব্রুজ। তো এইরকম বেশ কতগুলো পর্বত শ্রেণী রয়েছে ইউরোপ মহাদেশেতে। এবার দেখো এর পরেরতে কি বলছে দেখো যে এই যে বহু নদীর উৎপত্তি হয়েছে এই আল্পস পার্বত্য অঞ্চল থেকে। অর্থাৎ এই যে আল্পস যে পার্বত্য অঞ্চল রয়েছে অর্থাৎ এই যে আল্পসে এই যে পার্বত্য অঞ্চল রয়েছে এই আল্পস পার্বত্য অঞ্চল থেকে বহু নদীর সৃষ্টি হয়েছে। তার মধ্যে কয়েকটা রয়েছে দেখো যে এদের মধ্যে এই যে রোন, পো, দানিউব ইত্যাদি নদী দক্ষিণে প্রবাহিত হয়েছে এবং অপরদিকে এই সিন, রাইন, এলব প্রভৃতি নদী আল্পসের উত্তরের মালভূমি অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে বিভিন্ন ভাগে উত্তরের এই বিশাল সমভূমি অঞ্চলেতে প্রবেশ করেছে।
তো এই যে নদীগুলো আছে, এই নদীগুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের শুধুমাত্র এই ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করছি। তো আমরা এই ভূপ্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকব। নদীর বিষয়তে আমরা নেক্সট ভিডিওতে আমরা বিস্তারিত জানব। আচ্ছা, আর কি দেখো ভূপ্রকৃতির মধ্যে আর কি আছে দেখো, এই যে স্পেনের মেসেতা, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ এবং রাশিয়ার ডন ম্যাসিভ। তো এই মেসেতা, সেন্ট্রাল ম্যাসিভ এবং ডন ম্যাসিভ এগুলো হচ্ছে এক একটা বিচ্ছিন্ন মালভূমি অঞ্চল। তো দেখো এই যে মেসেতা মালভূমি যেটা রয়েছে, দেখো এই যে এই জায়গাটাতে মেসেতা মালভূমি যেটা রয়েছে, এই যে স্পেনের, যেটা এখানে রয়েছে স্পেনের, আর ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ। তো সেন্ট্রাল ম্যাসিভ হচ্ছে এই যে জায়গাটা, দেখো এই যে সেন্ট্রাল ম্যাসিভ বলে লেখা রয়েছে এই জায়গাটাতে। তো এই মালভূমিগুলো রয়েছে এই ইউরোপ মহাদেশেতে। এবার দেখো আমরা পরের যে পৃষ্ঠাটা আছে সেই পৃষ্ঠায় চলে যাই। দেখো দেখো বলছে যে পূর্বে ইউরাল পর্বত থেকে শুরু হয়ে উত্তরের বিশাল সমভূমি এই রাশিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরের উপকূলেতে শেষ হয়েছে। অর্থাৎ এই যে বিশাল যে সমভূমি অঞ্চল যেটা রয়েছে, এই বিশাল সমভূমি অঞ্চলের কথা এখানে বলা হচ্ছে। যে সমভূমি অঞ্চলটা দেখো এই যে ইউরাল পর্বত রয়েছে, ইউরোপ মহাদেশের বিখ্যাত একটি পর্বতমালা হচ্ছে ইউরাল। তো ইউরাল পর্বতের এইখান থেকে শুরু হয়েছে এবং শুরু হয়ে এই সমগ্র এই অঞ্চল জুড়ে এই একদম এই আটলান্টিকের যে এই যে উপকূল রয়েছে, তো এই আটলান্টিকের উপকূলেতে এসে এই বিশাল সমভূমি অঞ্চলটা শেষ হয়েছে। আর এই সমভূমি অঞ্চলের মধ্যে রাশিয়া, বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের মতন দেশগুলো পড়ছে। আর এখানকার যে গড় উচ্চতা এই সমভূমি অঞ্চলে সেটা হচ্ছে 180 মিটারের মতন। এবার দেখো পূর্বে ভলডাই এবং অন্যান্য পাহাড়ি অঞ্চলে উচ্চতা কিছুটা বেশি। এই ভলডাই পাহাড়ি অঞ্চলেতে উৎপন্ন হয়েছে ভলগা, ডন, নিপার প্রভৃতি নদী। আর এই সমভূমির অনেক জায়গায় আবার হিমবাহের ক্ষয়ের ফলে বা ভূমিধসের ফলে বড় বড় হ্রদ তৈরি হয়েছে, যেমন হচ্ছে ল্যাডোগা। এই ল্যাডোগা হচ্ছে ইউরোপের সবথেকে বড় হ্রদ। তো এই ল্যাডোগার অবস্থানটা দেখো এইখানেতে রয়েছে। এই যে এই হচ্ছে ল্যাডোগা, আর এই হচ্ছে ল্যাডোগার যে হ্রদটা দেখো এইখান থেকে, এই যে এইটা হচ্ছে ল্যাডোগার হ্রদ, যেটা ইউরোপ মহাদেশেতে সবথেকে বড় হ্রদ। এরপর দেখো আর একটা বিষয় যেখানে রয়েছে যে এই সমভূমির উত্তর পশ্চিমে নেদারল্যান্ডের সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে তৈরি করা হয়েছে পোল্ডার ভূমি। তো এই পোল্ডার ভূমি সম্পর্কেও আমাদের রয়েছে, যেটা আমরা নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব। তো আজকে শুধু এটা জানবো যে এই পোল্ডার ভূমি, এই পোল্ডার ভূমিটা হচ্ছে এক কথায় যদি বলা যায় তাহলে এই বলতে হয় যে এই যে নেদারল্যান্ড বলে যে দেশটা রয়েছে, এই নেদারল্যান্ড দেশটাতে এই সমুদ্রের অগভীর এলাকাকে ভরাট করে জমি পুনরুদ্ধার করা হয়েছে। তো সেই যে জমিগুলো যেগুলো সমুদ্রের জলেতে নিমজ্জিত থাকতো, তো সেই অগভীর সমুদ্রের জলে নিমজ্জিত জমিগুলোকে ভরাট করে এই পোল্ডার ভূমি তৈরি করা হয়েছে। এটা বিষয় আমাদের আছে, আমাদের শেষেতেই রয়েছে পোল্ডার ল্যান্ড বলে। তো সেখানেতে যখন পড়বো তখন আমরা আরও বিস্তারিত এটা সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, এখানে আরও একটা যখন হ্রদের ব্যাপার উঠলো তখন এখানেতে একটা ইনফরমেশন দেখো তোমাদের এখানেতে দেওয়া হয়েছে যে ইউরোপের ফিনল্যান্ড বলে একটি দেশ রয়েছে। তো ইউরোপের ফিনল্যান্ডেতে 35,000-এরও বেশি হ্রদ থাকার জন্য একে হাজার হ্রদের দেশ বলা হয়। মানে প্রচুর হ্রদ রয়েছে এই ফিনল্যান্ডেতে ছড়িয়ে ছিটিয়ে সমগ্র দেশে। মানে একটা দেশে 35,000-এরও বেশি হ্রদ আছে, মানে ভেবে দেখো। তো যে কারণেতে এই ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়ে থাকে। আচ্ছা, আর কি কি দেখো রয়েছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে ইউরোপ মহাদেশেতে, যে দেখো যে ইউরোপের উত্তর পশ্চিমেতে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে ও আইসল্যান্ডে প্রাচীন পার্বত্য অঞ্চল দেখা যায়। অর্থাৎ এখানকার যে সমস্ত প্রাচীন যে পার্বত্য অঞ্চলগুলো রয়েছে তার যে শিলা সেগুলো অতি প্রাচীন, খুবই প্রাচীন শিলা দ্বারা গঠিত, যে কারণে এটা প্রাচীন পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ে এবং সৃষ্টিও হয়েছে অনেক আগে। তারপর দেখো যে নরওয়ের ডোভারফেল, ব্রিটিশ যুক্তরাজ্যের গ্র্যাম্পিয়ান এখানকার উল্লেখযোগ্য পর্বত। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখো এখানেতে যে ইউরোপের দক্ষিণে এই ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইটালির ভিসুভিয়াস, সিসিলির দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রমলি এবং আইসল্যান্ডের ক্র্যাফলা এবং হেকলা কয়েকটি বেশ কতগুলি আগ্নেয়গিরি আছে। তো এই ইউরোপ মহাদেশেতে আমরা আগ্নেয়গিরিও দেখতে পাই, যেরকম ইটালির ভিসুভিয়াস, তারপর এতে ভূমধ্যসাগরের এই যে সিসিলি দ্বীপ আছে, তো সিসিলি দ্বীপের এই যে এটনা, আবার লিপারি দ্বীপের এই মাউন্ট স্টম্বলি,
তো এই সমস্ত আগ্নেয়গিরি এগুলো সব জীবন্ত আগ্নেয়গিরি। তো দেখো এখানেতে এই আগ্নেয়গিরির ছবিও দেয়া রয়েছে এবং এই যে বিশেষ করে এই যে স্ট্রম্বলি যে আগ্নেয়গিরিটা আছে, এই স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়ে থাকে। তার কারণটা হচ্ছে যে এই আগ্নেয়গিরি থেকে অনবরত অগ্ন্যুৎপাত হতে থাকে। দেখো এখানেতে অগ্ন্যুৎপাতের ছবিও দিয়েছে। তো এরকম অনবরত এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হতে থাকে। এবার ভূমধ্যসাগরেতে রাতের বেলাতে এই দূর থেকে এই যে স্তম্ভলী আগ্নেয়গিরিটিকে দেখলে যেন মনে হবে যে কেউ আলো জ্বালিয়ে রেখে দিয়েছে। যেরকম ওই যে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলেতে যেরকম বাতিঘরগুলো হয়, যেটা একটা সময়তে প্রাচীন সময়তে যখন জাহাজগুলো সমুদ্রে চলাচল করত, সেই সময়তে তাদের দিশা নির্দেশ করত। যে দূর থেকে ওই আলোগুলো দেখলে বোঝা যেত যে উপকূল খুব কাছেই আছে, বন্দর খুব কাছেই রয়েছে। তো সেই রকম তো এই ঠিক তেমনই এই আলোকস্তম্ভের মতন কাজ করে এই লিপারি দ্বীপের এই স্ট্রম্বলি আগ্নেয়গিরিটা, যেটাতে ভূমধ্যসাগর থেকে দূর থেকে এই আগ্নেয়গিরিটিকে দেখলে ঠিক এরকম একটি আলোকস্তম্ভ বলে মনে হয়। সবসময় অগ্ন্যুৎপাত হয় বলে তাই। এছাড়াও আইসল্যান্ডের দুটো আগ্নেয়গিরি আছে উল্লেখযোগ্য, একটা হচ্ছে ক্র্যাফলা আর একটা হচ্ছে হেকলা। তো এই হচ্ছে ইউরোপ মহাদেশের যে ভূপ্রকৃতিগত যে বৈশিষ্ট্যগুলো সেইটা। তো আমি পরের যে ভিডিও গুলো করব সেই ভিডিওতে আমরা নেক্সট দেখো এখানেতে ইউরোপ মহাদেশের নদ-নদী সম্পর্কে রয়েছে। তো আমরা ইউরোপ মহাদেশের নদ-নদী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।